প্রথম দিন যখন তিনি তার স্বামীর ঘরে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমাকে একবার তাকিয়ে হালকা হাসলেন। মনে হচ্ছিল যেন তার মধ্যে আমার প্রতি একটু আলাদা রকমের আগ্রহ কাজ করছে। একদিন দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না। মামা তখন বাইরে ছিলেন। ঠিক সেই সময় মামি আমাকে ফোন করে বাড়িতে যেতে বললেন। ফোন পেয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখলাম তিনি একা বসে আছেন। মামি খুব সুন্দর করে সেজেছিলেন, যেন কোনো উৎসবের প্রস্তুতি নিচ্ছেন। মামি একদিন আমাকে বললেন, তোর মামা খুব ব্যস্ত থাকেন, আগের মতো সময় দিতে পারেন না। আমি অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু এখনও তা পুরোপুরি পাইনি। আজ তুই তার কাজে একটু সাহায্য করবি। আমি বিস্মিত হয়ে বললাম, মামি, আমি তো এখনও তরুণ, সবেমাত্র 18। তিনি হেসে বললেন, চিন্তা করিস না, মনোযোগ দিলে সব কিছুই সহজ হয়ে যায়। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা খুব স্পেশাল। গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এই গল্পে আমি একজন তরুণ ছেলের চরিত্রে অভিনয় করছি। আমার মামি ছিলেন অত্যন্ত সুন্দর এবং তার ব্যবহার ছিল অনেক ভালো। তবে জানি না কেন বিয়ের পর থেকেই তিনি আমার দিকে বিশেষ নজর দিচ্ছিলেন। মা চলে যাওয়ার পর আমার জীবনটা একাকী হয়ে পড়েছিল। আমি তখন খুবই ছোট, আর তখন বাবা আমাদের পরিবার ছেড়ে চলে যান। এরপর মাই একাই আমাকে বড় করার দায়িত্ব নেন। কয়েক মাস আগে মা আমাদের ছেড়ে চলে গেলেন। এটা আমার জন্য বিশাল এক আঘাত ছিল। মামা তখন আমাদের সাথেই থাকতেন। মায়ের চলে যাওয়ার পর তিনি খুব চুপচাপ হয়ে গিয়েছিলেন। তার মধ্যে মায়ের স্মৃতির গভীর প্রভাব ছিল। আমি তখনও নতুন বাস্তবতাকে বুঝতে শিখছিলাম। মামা রাতে মদ্যপান করে বাড়ি ফিরতেন এবং না খেয়েই ঘুমে পড়তেন। আমি শুধু দূর থেকে তাকিয়ে দেখতাম। একদিন মায়ের এক বন্ধু আমাদের বাড়িতে এলেন। তিনি মায়ের চলে যাবার খবর শুনে কিছুদিন আমাদের সাথে থাকলেন। তার কথায় মামা বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। এর কিছুদিন পর মামা বাড়িতে নতুন বউ নিয়ে ফিরলেন। নতুন মামি তানিয়া ছিলেন অত্যন্ত সুন্দর এবং দায়িত্বশীল। তিনি বাড়ির সমস্ত কাজ খুব যত্ন সহকারে সামলাতে লাগলেন। প্রথম দিনই মামি এমনভাবে আমাকে ইঙ্গিত করেছিলেন যা আমি তখন তেমন গুরুত্ব দিইনি, কিন্তু পরে বুঝতে পারলাম হয়তো তার মনোযোগ আমার দিকে কিছুটা বেশি ছিল। এরপর দিনগুলো ভালোই কাটছিল। মামা অফিসে যেতেন আর মামি বাড়ির কাজ করতেন। মাঝে মাঝে আমি মামিকে তার জীবনের গল্প জিজ্ঞেস করতে চাইতাম, কিন্তু তেমন সাহস পেতাম না। আমি মামিকে জিজ্ঞেস করলাম, মামি, কোথাও যাচ্ছেন নাকি? তিনি মুচকি হেসে বললেন, না, আমি এভাবেই থাকতে পছন্দ করি। আজ নিজের পছন্দ মতো সেজেছি। মামির কথা শুনে আমি বললাম, মামি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার বিয়ের পর থেকেই এই প্রশ্নটা আমার মনে ঘুরছে। একবার সেই প্রশ্নের উত্তর দিয়ে একটু স্বস্তি দিন। মামি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বল, তোমার প্রশ্ন কি? আমি বললাম, আপনার প্রেমের গল্পটা জানার জন্য আমি খুবই আগ্রহী। মামার সাথে আপনার প্রথম দেখা কিভাবে হলো? ভাইজান তো কখনো নিজে থেকে কোনো মেয়ের সাথে কথা বলেননি, তাহলে কিভাবে উনি লাভ ম্যারেজ করলেন? আমার কথা শুনে মামি হেসে ফেললেন। তারপর বললেন, তুমি তোমার বয়স অনুযায়ী খুবই সরল, চিন্তা করিস না। আমি যখন এই বাড়িতে এসেছি তোমাকে একটু একটু করে স্মার্ট বানিয়ে তুলব। তারপর তিনি আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন, তোমার মামার সাথে আমার প্রথম দেখা হয়েছিল একবার বাস স্টপেজে। তখন তোমার মামাকে বেশ চিন্তিত দেখা যাচ্ছিল। আমি একটু খোলামেলা স্বভাবের মানুষ, তাই আমি নিজেই তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। এরপর থেকে আমরা প্রায় ওই বাস স্টপেজে দেখা করতাম। তোমার মামা প্রায়ই মদ্যপান অবস্থায় সেখানে আসতেন। আমি যতবারই তাকে দেখতাম তাকে বাসে ঠিকঠাক তুলে দিতাম। এভাবেই আমাদের কথাবার্তা বাড়তে লাগল। একদিন তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে এলাম, আর সেদিনই আমরা একে অপরকে আমাদের অনুভূতির কথা জানিয়ে দিলাম। তোমার মামা তখন উচ্ছ্বাসে ভেসে গেলেন। সঙ্গে সঙ্গেই তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। আমার পরিবারে তেমন কেউ ছিল না, তাই আমি তোমার মামার প্রস্তাব মেনে নিলাম। এরপরই আমাদের বিয়ে হয়ে গেল। তোমার মামা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন, চিন্তা করো না, তিনি আর কখনো মদ্যপান করে বাড়ি ফিরবেন না। তাদের প্রেমের গল্পটা শুনে আমি বেশ মজা পেলাম। মামি আমাকে আরও বললেন, তোমার মামা আমার ব্যবহার আর ব্যক্তিত্ব পছন্দ করেছিলেন, তাই আমাদের মধ্যে বিয়ে হয়েছিল।
সত্যি বলতে মামি যখন থেকেই বাড়িতে এসেছেন আমি একবারও দেখিনি যে মামা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছেন। কয়েকদিনের মধ্যেই মামি পুরো বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছেন। তবে এখন আমার মনে প্রশ্ন আসতে শুরু করেছে, বিয়ের পর মামি কি সত্যিই আমার মামার সাথে খুশি আছেন? কারণ মামি একটু একটু করে বদলে যাচ্ছিলেন। একদিন কথার প্রসঙ্গে মামি বলেছিলেন, তোমার মামা প্রথমে আমাকে তার চোখের চাহিদায় পছন্দ করেছিলেন, কিন্তু আমি ভাবিনি উনি এতটা সাধারণ হবেন। আস্তে আস্তে আমি তার জীবনযাত্রায় পরিবর্তন আনছি, তবে তার স্বভাব কবে বদলাবে সেটা বলতে পারব না। মামির এই কথাগুলো আমাকে চিন্তায় ফেলল, কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। পরের দিন আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। দেখলাম মামার এক বন্ধু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি মামির ঘরে গেলাম। মামি সেদিনও বেশ সাজগোজ করেছিলেন। তাকে অসাধারণ লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, মামি, মামার বন্ধু বাড়িতে কেন এসেছিলেন? আর তুমি এত সুন্দর করে সাজছ কেন? কোথাও যাচ্ছ নাকি? মামি হেসে বললেন, তোমার মামার কিছু কাজের কাগজ আনানোর জন্যই ওকে পাঠিয়েছিলাম, আর সাজগোজ তো আমার ভালো লাগে, তাই করলাম। তার কথাই আমি বিশ্বাস করলাম এবং নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর মামি আমার ঘরে এলেন। আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম। ওনাকে দেখে একটু লজ্জা পেলাম, কিন্তু মামি আমাকে একদৃষ্টিতে দেখে যাচ্ছিলেন। তিনি হেসে বললেন, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার মামি। তারপর তিনি কাছে এসে আমার শার্টের কলার ঠিক করতে লাগলেন। মামি জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো প্রেমিকা নেই? আমি মাথা নেড়ে না সূচক জবাব দিলাম। তিনি হেসে বললেন, ঠিকই তো, তোমার মতো একটা সাধারণ ছেলের কিভাবে কোনো প্রেমিকা থাকবে? তোমার জীবনযাত্রা এতটাই সাধারণ যে কোনো মেয়ে হয়তো তোমার দিকে ফিরেও তাকাবে না। তবে একটা কথা বলি কুনাল, তুমি তোমার মামার থেকেও অনেক সুন্দর, তোমার শরীরও বেশ ভালো গঠিত, তোমার জীবনযাত্রায় একটু পরিবর্তন আনতে হবে। মামি তখন আমার খুব কাছে এসে দাঁড়ালেন এবং আমার চুলে আলতো করে হাত বোলাতে লাগলেন। তার এতটা কাছাকাছি পেয়ে আমি একটু অস্বস্তি বোধ করলাম। পরিস্থিতি অস্বস্তিকর হওয়ায় আমি নিজে থেকেই কিছুটা দূরে সরে এলাম। সন্ধ্যায় মামা বাড়ি ফেরার আগে মামি তার ঝাঁঝমকপূর্ণ সাজগোজ ছেড়ে একদম সাধারণ গৃহবধূর মতো সেজে নিলেন। তবে আমি লক্ষ্য করলাম মামি ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছেন। কয়েকদিন পর মায়ের সেই বান্ধবী আবার আমাদের বাড়িতে এলেন। তিনি আমাকে দেখে বললেন, কিছুদিন ধরে তোমাকে ফোন করছিলাম, আমি তোমার জন্য 2-3টি বিয়ের প্রস্তাব দেখেছিলাম, হঠাৎ শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, অথচ তুমি আমাকে জানালে না। মামা মায়ের বান্ধবীর সামনে হাসিমুখে বিষয়টি সামলে নিয়েছিলেন, কিন্তু নিজের বিয়ে নিয়ে কিছু বলেননি। পরে যখন মায়ের বান্ধবী নিজের চোখে মামিকে দেখলেন, তখনই তিনি পুরো বিষয়টি জানতে পারলেন। মায়ের বান্ধবী আমাদের বাড়িতে কয়েক ঘণ্টা ছিলেন এবং ততক্ষণে মামিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি যা বলেছিলেন তা আমার মাথায় গেঁথে গিয়েছিল। তিনি আমাকে একান্তে বললেন, তোমার মামির আচরণ ঠিক মনে হচ্ছে না। বাড়িতে একজন তরুণ ভাগ্নে আছে, সেটা মাথায় রেখে তাকে শালীনভাবে চলা উচিত। আমার মনে হয় সে ইচ্ছাকৃতভাবে তোমার সামনে সেজে গুজে থাকে। আমি ওকে খুব বেশি চিনি না, কিন্তু তুমি সাবধান থেকো। তার এই কথাগুলো আমার মনে সন্দেহের বীজ বপন করল। মায়ের বান্ধবীর কথাগুলো সত্যি ছিল কিনা তা আমি নিশ্চিত বলতে পারি না, তবে মামির নানা কাণ্ডকারখানা আমার নজরে আসত, যদিও আমি কখনো মুখ ফুটে কিছু বলতাম না। মামা আর মামির মধ্যে অনেক পার্থক্য ছিল। মামা ছিলেন সাধারণ, গম্ভীর প্রকৃতির এবং তার গায়ের রং ছিল শ্যামলা। অন্যদিকে মামি ছিলেন খুবই সুন্দর, মায়াবী এবং বেশ চালাক। সত্যি বলতে আমার মনে প্রশ্ন জাগত, মামি কি সত্যিই আমার শ্যামলা মামাকে ভালোবাসতেন? তবে এসব নিয়ে ভাবার সময় আমার ছিল না। আমার খাবার সময় মতো পাওয়া যেত আর বাড়ির সব কাজও ঠিকঠাক হয়ে যেত। কিছুদিন পর মামা গ্রামের বাড়িতে গেলেন। আমাদের গ্রামের কিছু কাজ ছিল। মামা না থাকায় বাড়িতে শুধু আমি আর মামি। আমার কলেজ বন্ধ ছিল। আমি আমার এক বন্ধুর বাড়িতে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। যাওয়ার আগে মামিকে বলে গিয়েছিলাম যে দেরি করে ফিরব, তবে কিছুক্ষণের মধ্যেই আমি ফিরে এলাম।
বাড়িতে ঢুকে দেখি মামি সাজগোজ করে পুরো প্রস্তুত। শুধু তাই নয়, তার আচরণেও একটা অদ্ভুত ভাব ছিল। তিনি আমাকে ঘরে ডেকে বললেন, এসো, ভেতরে আসো। ঘরে ঢুকে দেখি তিনি তার শাড়ি ঠিক করছিলেন। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। মামি মুচকি হেসে বললেন, বাইরে দাঁড়িয়ে কেন দেখছ? যদি কিছু জানতে বা দেখতে চাও তাহলে ভেতরে এসে দেখে নাও, আর যখন এসেছ একটু সাহায্য করো আমার কাজে। তিনি আমাকে বিছানায় বসতে বললেন এবং কয়েকটি কাপড় আমার হাতে তুলে দিয়ে বললেন, আমার শাড়ির সব ব্লাউজের বোতামগুলো লাগিয়ে দেবে। আমি দ্বিধাভরে বললাম, এই ধরনের কাজ আমি কখনো করিনি, কিভাবে করতে হয় তা জানি না। তখন তিনি আমার হাত ধরে বোতাম লাগানোর পদ্ধতি শেখাতে শুরু করলেন। সেই সময় মামি একদম আমার কাছে ছিলেন। তার দৃষ্টিভঙ্গি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। বারবার তার কাছে আসতে হচ্ছিল, আর আমি কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম। ঠিক তখনই হঠাৎ মামি আমার নাম ধরে ডাকলেন। আমি যেন হঠাৎ বাস্তবে ফিরে এলাম। তিনি হাসতে হাসতে বললেন, যেভাবে দেখিয়েছি সেইভাবেই বোতামগুলো লাগিয়ে দাও, আমার অনেক উপকার হবে। আমার হাতে এমন কিছু কাপড় ছিল যা ধরতেও চাইছি না। মামি কি কাজ করাচ্ছেন সেটা হয়তো তার কোনো ধারণাই ছিল না। আমি কিছু বললাম না, চুপচাপ কাজ শুরু করলাম। আমার হাত কাঁপছিল, কারণ মামি এক দৃষ্টিতে তাকিয়ে থাকছিলেন। এতে আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। সারাদিন মামি বাড়িতে সাজগোজ করে ঘুরছিলেন। আমি খেয়াল করেছিলাম মামার সামনে কখনোই তিনি এমন পোশাক পরেন না। তাই আমি মামিকে জিজ্ঞেস করলাম, তুমি মামার সামনে এভাবে কেন পোশাক পরো না? তখন তিনি বললেন, তোমার মামা একেবারেই বোরিং, তার কাছে এই ধরনের পোশাক পছন্দ নয়, তাই ইচ্ছে মতো চলতে পারি না। সে যখন বাড়িতে থাকে না তখন আমি আমার ইচ্ছে মতো থাকি। বলো তো কেমন লাগছে এই লোকটা? তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, তুমি দারুণ লাগছ, তুমি তো এমনিতেই অনেক সুন্দর, এত সাজগোজ না করলেও তোমাকে ভালো লাগে। আমার কথা শুনে তিনি আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন। তারপর আয়নার সামনে আমাকে দাঁড় করিয়ে নিজেও আমার পাশে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, দেখো আমাদের দুজনকে একসঙ্গে কত সুন্দর লাগছে। তোমার মামা আর তোমার মধ্যে কত পার্থক্য। তোমার মামা খুব সাধারণ, কিন্তু তুমি একদমই অন্যরকম, খুব স্পেশাল। এই কথাগুলো বলার সময় মামি আমার হাত শক্ত করে ধরলেন। আমি জানতাম আমাদের সম্পর্কের একটা সীমা আছে, কিন্তু তার আচরণে মনে হলো তিনি যেন সেই সীমা ভুলে গেছেন। মামা এগিয়ে এসে আমার দিকে চিৎকার করে উঠলেন, এমনকি আমাকে শাসনের মতো আচরণও করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু মামি নিজেই তাকে শান্ত করে আমার থেকে দূরে সরিয়ে দিলেন। সেদিন মামার রাগ নিয়ে অফিসে চলে গেলেন। তার যাবার পর মামি তার মুখে থাকা মিথ্যের মুখোশ খুলে আমার কাছে এসে বললেন, কুনাল, তোমার মামাকে কিছু জিজ্ঞেস করার আগে একবার আমার সঙ্গে কথা বলতে পারতে? তুমি অকারণে তোমার মামার সামনে মিথ্যে বললে কেন? আমি তো তোমার আসল ঘটনা মামার সামনে তুলে ধরলাম। তুমি এরপর থেকে এমন কিছু করো না। যদি তোমার কোনো ইচ্ছে থাকে তা আমাকে জানাতে পারো। আর হ্যাঁ, নিজেকে ছোট ভেবো না। তোমার যে কোনো ইচ্ছে পূরণ করতে আমি রাজি আছি, শুধু একবার বলেই দেখো। মামির এই কথাগুলোর মানে তখন আমার পুরোপুরি বোঝা হয়ে গিয়েছিল, কিন্তু একই সঙ্গে আমার ভীষণ রাগ হচ্ছিল। সে আমাকে মামার সামনে মিথ্যেবাদী হিসেবে উপস্থাপিত করেছিল। সেই রাগ নিয়ে আমি তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু কলেজে গিয়েও কোনো ক্লাসে মন বসাতে পারছিলাম না। মামি যা বলছিলেন তা আমার মাথায় ঘুরছিল। মামিকে দেখে মনে হচ্ছিল তিনি আমার কাছ থেকে কোনো ভিন্ন ধরনের প্রত্যাশা করছেন, কিন্তু আমি সবসময় তাকে নিজ থেকে দূরে রাখার চেষ্টা করতাম। সত্যি বলতে আমি এত ছোট ছিলাম না যে বারবার একজন সুন্দরী মহিলাকে নিজ থেকে দূরে ঠেলে দিই। যেহেতু মামার চোখে আমি ইতিমধ্যে খারাপ হয়ে গেছি, তাই মামি যা বলছিলেন তাতে সায় দিলে আর কি হবে। সেই মুহূর্তেই হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম কলেজ থেকে বাড়ি ফিরে যাব। বাড়িতে পৌঁছে দরজা খুলে সোজা মামির ঘরের দিকে এগোলাম। সেই দিনও তিনি প্রতিদিনের মতো নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করেছিলেন। আমাকে দেখেই তার চোখে খুশির ঝলক দেখা গেল। কাছে এসে বললেন, তুমি এসে গেছো। আমি জানতাম আমার এই সাজসজ্জা তোমার নজর কাটবে। চিন্তা করো না, তবে একটা অনুরোধ করব, নিজের মুখ বন্ধ রাখবে, বিশেষ করে তোমার সেই বোরিং মামার সামনে। এখানে যা কিছু দেখেছ সেটা বাইরের কাউ কাছে বলো না। আমি তখন এমন ভাব দেখালাম যেন মামার উপর আমারও রাগ আছে। তার কথায় সায় দিলাম,
তখন তিনি এমন এক সম্পর্ক গড়ার প্রস্তাব দিলেন যা আমি চাইনি। আমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম সে কি বলতে চাইছে। কিন্তু তখন হঠাৎ ঘর থেকে আরেকজন ব্যক্তি বেরিয়ে এলো। ঘর থেকে বেরিয়ে আসা সেই ব্যক্তিকে দেখে আমি থমকে গেলাম। সে ছিল মামার এক বন্ধু, সুনীল। কিছুক্ষণের মধ্যেই মামা বাড়ি ফিরে এলেন। মামার কণ্ঠ শুনে মামি বাইরে এলেন। সাজগোজ করা অবস্থায় মামিকে দেখে মামা ভয় পেয়ে গেলেন। মামা তখন পাগলের মতো রেগে বললেন, তুমি আবারও এই রূপে? আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধু তোমাকে একটা ভালো জীবন দিতে। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি এখনও আগের সেই জায়গায় আছো। এরপর মামা সুনীলের দিকে তাকিয়ে বললেন, তুমি এখানে কি করছো? কিছুক্ষণের মধ্যেই সত্য প্রকাশ পেল। মামি ও সুনীলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামা সবকিছু বুঝতে পারলেন। মামিকে বিয়ের আগে তার আসল পরিচয় ছিল এক ডান্স বারে কাজ করা মেয়ে। তার আসল নাম সুমাইয়া। মামার বন্ধু সুনীলই তাকে মামার জীবনে নিয়ে এসেছিলেন। মামা তাকে ভালো জীবন দিতে চেয়েছিলেন, কিন্তু মামি ও সুনীল তার সরলতাকে কাজে লাগিয়ে প্রতারণার পরিকল্পনা করেছিলেন। মামিকে দেখে তখন মামা বললেন, তুমি আমার ভালোবাসাকে অপমান করলে, তোমার এই ষড়যন্ত্রের শাস্তি দেবে আইন। এরপর মামা সুনীল এবং মামি দুজনকেই পুলিশের হাতে তুলে দিলেন। এই ঘটনার পর অনেক বছর কেটে গেল, কিন্তু মামা আর বিয়ে করলেন না। তিনি আমাকে বড় করে তুললেন, পড়াশোনা করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করলেন। মামার জীবনে এই ঘটনার কারণে আমিও বিয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু প্রিয়ার সঙ্গে পরিচয়ের পর আমার ধারণা বদলাতে শুরু করল। প্রিয়ার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব মায়ের এক বন্ধু এনেছিলেন। আমাদের বিয়ে হয়েছিল একটি সুশৃঙ্খল পরিবারে। এই কারণে আমরা যথেষ্ট সম্মান পেয়েছি। আমাদের সুখী সংসার দেখে মামার বিশ্বাস ফিরে এলো। তখন তিনি মায়ের বন্ধু আন্টিকে নিজের বিয়ের ব্যাপারে অনুরোধ করলেন। আন্টির মাধ্যমে মামার বিয়ে হয় এক ভালো মেয়ে শর্মিলার সঙ্গে। শর্মিলা ছিলেন সৎগুণে পরিপূর্ণ এবং সমাজের মূল্যবোধ সম্পর্কে সচেতন একজন মানুষ। এই কারণেই মামার জীবনে শান্তি ফিরে এলো। বন্ধুরা, পরিবার দ্বারা নির্ধারিত সম্পর্কগুলো সমাজে সম্মান পায়। অন্যদিকে নিজ ইচ্ছায় তৈরি সম্পর্কগুলো প্রায়শই বিশ্বাসঘাতকতার দিকে এগিয়ে যেতে পারে, কারণ সেগুলো অধিকাংশ সময়ই সঠিকভাবে যাচাই করা হয় না। এছাড়াও এসব সম্পর্কগুলোতে কোনো ভয় বা মান সম্মানের প্রশ্ন থাকে না। তাই যে কোনো সম্পর্ক গড়তে হলে পরিবার এবং তাদের আশীর্বাদের গুরুত্ব থাকা উচিত। বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্পটি ছিল এই বিষয় নিয়ে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।